সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে শুরু করছি গতানুগতিকভাবে চলতরিতের আজকে ওহমের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিপূর্বে তোমাদেরকে জুলের তাপ উৎপাদনের সূত্র দেখিয়েছিলাম, কিভাবে আমরা বাসাবাড়িতে বিদ্যুতের হিসাব বা বিদ্যুতের ইউনিটটা বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট কীভাবে শেখানো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই তোমাদের প্রশ্ন থাকবে, নিশ্চয়ই তোমরা প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আমাদের কমেন্টস মধ্যে তোমরা লিখিয়ে দিবে, আমরা সেই নিয়ে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি শুরু করছি ওহমের সূত্র। ইতিপূর্বে আমরা রোধ কাকে পড়ায় রোধ পড়িয়েছি, পরিবাহিতা কাকে পড়ায় সেটা পড়িয়েছিলাম। সেগুলোর সাথে ধারাবাহিকভাবে আজকে আমরা চলে যাচ্ছি ওহমের সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওহমের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে, নির্দিষ্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি যেই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে বা চলবে, বিদ্যুৎ প্রবাহ চলবে, এই বিদ্যুৎ প্রবাহ উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ এই যে কারেন্টটা যাবে বা কারেন্ট ইলেকট্রিসিটি যাবে বা তড়িৎ প্রবাহ যাবে, এই প্রবাহটা হচ্ছে ওই পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সের সমান, অর্থাৎ বিভব পার্থক্যের সমান। আমি যদি এ প্রান্তকে চিন্তা করি, একটি পরিবাহী এখানে অঙ্কন করেছি। এই পরিবাহীর রোধ হলো আর, এবং এর একটি প্রান্ত হলো এ প্রান্ত, আর একটি প্রান্ত হলো এখানে বি প্রান্ত। এ প্রান্তের ভোল্টেজ হলো ভিএ এবং বি প্রান্তের ভোল্টেজ হলো ভিবি। এখন তোমরা ইতিমধ্যে জেনেছ বিদ্যুৎ প্রবাহের দিকটা হবে ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যুৎ প্রবাহের দিকটা হচ্ছে ইলেকট্রন যেদিকে যাবে ধাবিত হবে তার উল্টো দিকে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক। আবার বিদ্যুৎ প্রবাহ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যাচ্ছে, অর্থাৎ পানি যেমনটি করে উপর থেকে নিচে পড়ে, এটা ন্যাচারাল একটা বিষয়। ঠিক বিদ্যুৎ প্রবাহটাও হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাবে। তাহলে এ প্রান্ত যদি কি আমি হাই ভোল্টেজ ধরি, অর্থাৎ ভিএ ইজ গ্রেটার দেন ভিভি, দেন ভিএ মাইনাস ভিভি আমি ডান পাশে লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আরেকটি কথা বলে রাখি, কিছুক্ষণ পর সেটা হয়তো পড়াবো। আমরা যখন কোনো তড়িৎ উৎস বা তড়িৎচালক শক্তি বা কোষ ব্যবহার করব, কোষের যখন দুটি প্রান্ত থাকে, দুইটা পাত থাকে, নেগেটিভ পাত থেকে পজিটিভ পাতের দিকে তড়িৎ প্রবাহ চলবে। তাহলে আমরা তিনটি কথা শিখলাম। বিদ্যুৎ প্রবাহটা ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীতে, বিদ্যুৎ প্রবাহটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে, বিদ্যুৎ প্রবাহটা হবে কোনো কোষের নেগেটিভ পাত থেকে পজিটিভ পাতের দিকে। তিনটি কথা তোমাদেরকে মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা যে বিদ্যুৎ প্রবাহ চলবে এই রোধের মধ্য দিয়ে, এই তড়িৎ প্রবাহটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ আমরা ভিএ মাইনাস ভিবিকে আমরা লিখতে পারি ভি, অর্থাৎ আই ইজ প্রপোর্শনাল টু ভি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইটা পেয়ে গেলাম। এখন আমরা যদি এটা সমানুপাতিক ধ্রুবক নেই, তাহলে এখানে দিব একটা জি ভি। তাহলে জিটা কি? এটি সমানুপাতিক ধ্রুবক, এর একটি নাম আছে, এর নাম হলো পরিবাহিতা। তাহলে আই ইজ প্রপোর্শনাল টু ভি, এখানে প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিয়ে আমি সমানুপাতিক ধ্রুবক দিয়েছি, সেটি হলো জি। জিটাকে বলা হয় পরিবাহিতা। তাহলে আমরা জানি পরিবাহিতার বিপরীত রাশিটি হলো রোধ। পরিবাহিতার বিপরীত হলো রোধ। পরিবাহিতাঙ্কের বিপরীত হলো রোধাঙ্ক বা রোধত্ব, রেজিস্টিভিটি। আমি এর আগে কিন্তু কথাগুলো তোমাদের বলেছিলাম। তাহলে খেয়াল করো, জি ইজ ইকুয়াল টু 1/r। তাহলে আমি একটু যদি এখানে যাই, পরিবাহিতা জি ইজ ইকুয়াল টু 1/r। তো 1/r মানে হচ্ছে পার ওহম। এটি হলো মৌলিক একক, অর্থাৎ পার ওহমকে বলা হয় পরিবাহিতা। এটির আরেকটি নাম আছে, এটাকে বলা হয় সিমেন্স। সিমেন্স, পার ওহমকে বলা হয় সিমেন্স। আমি একটু এখানে তোমাদেরকে আরেকটু আলোচনা করে দিচ্ছি। তাহলে পরিবাহিতা জি ইজ ইকুয়াল টু 1/r মৌলিক সূত্র থেকে আসছে। তারপরে 1/r মানে হচ্ছে পার ওহম, পার ওহম মানে সিমেন্স।
এইবার যদি আমি আবার যদি এখান থেকে যাই, এই সমীকরণ থেকে যদি আমি আবার যাই, খেয়াল করো, জি ইজ ইকুয়াল টু আই বাই ভি। আই মানে হচ্ছে অ্যাম্পেয়ার, ভি মানে হচ্ছে ভোল্ট। তার মানে পরিবাহিতার যে এককটা, সেটার এককটা হতো অ্যাম্পিয়ার পার ভোল্ট, এটিও তার একটি একক। তাহলে আমরা পরিবাহিতার একক কি? পার ওহম, সিমেন্স যাকে বলা হয় এক কথায়, আরেকটা হলো কি আই বাই ভি, সেখান থেকে অ্যাম্পিয়ার পার ভোল্ট। তাহলে পরিবাহিতার একক কয়টা? পরিবাহিতার একক হলো তিনটি। কি কি? মৌলিক একক হলো পার ওহম, যেটাকে সিমেন্স বলা হয়ে থাকে। তারপরে আরেকটা এই সমীকরণ থেকে পাওয়া যায় জি ইজ ইকুয়াল টু আই বাই ভি, সেখান থেকে পাওয়া যায় অ্যাম্পিয়ার পার ভোল্ট। তার মানে হচ্ছে আমরা তাহলে পরিবাহিতা নিয়ে আমাদের আর কোনো কথা নেই। এখন তাহলে সিমেন্স কাকে বলা হয়, আমরা সিমেন্স কীভাবে জানবো, বা সিমেন্সটা কি, আমরা কিভাবে বলতে পারি সিমেন্সের সংজ্ঞাটা কি? যেই পরিবাহীর, এখান থেকে খেয়াল করো, যেই পরিবাহীর বিভব পার্থক্য 1 ভোল্ট হলে পরে তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা হয় সিমেন্স, তাকে বলা হয় সিমেন্স। এখানে একটু খেয়াল করো, আমরা এখান থেকে জানতে পারি যে সিমেন্স 1 সিমেন্স কাকে বলা হয়। কি বলবো আমরা এখানে? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, নিচেরটাকে আমরা একক উচ্চারণ করব। কোনো পরিবাহীর বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তাহলে তার মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি প্রবাহিত হয়, তার পরিমাণকে বলবো আমরা 1 সিমেন্স। সিমেন্স আগে একটা মোবাইল সেটের নাম ছিল, সিমেন্স, মটোরোলা, প্যানাসোনিক, এরপরে স্যামসাং, এরপরে আসে নোকিয়া, তারপরে স্যামসাং, এখন অনেক ফোন কোম্পানি আসছে। সিমেন্স যে কথাটা, সেটা এই সিমেন্স একটা সেটও ছিল বহুত আগে, তোমার বাবা তোমার চাচার হয়তো ব্যবহার করেছিল, তোমাদের এটা জানতে হবে তোমাদের। তাহলে আমরা চলে যাচ্ছি পরিবাহিতা নিয়ে, আমাদের আর কোনো কথা নাই। এবার আমরা রোধ, এখান থেকে আমরা আবার আরেকটা কাজ করতে পারি। রোধ কাকে বলা হয়? আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তাহলে রোধের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রোধ বা রেজিস্টর কি? তড়িৎ, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহকে যে বস্তুটি বাধা দেয় বা যে কারণে তড়িৎ প্রবাহটা বাধাগ্রস্ত হয়, সে কারণটাকে বলা হয় রোধ। যে কারণে তড়িৎ প্রবাহটা বাধাগ্রস্ত হয় সেটি হচ্ছে তোমার রোধ। প্রতিটি বস্তুর, প্রতিটি মানুষেরই কি থাকে? তার রোধ থাকে, তার নিজস্ব একটা রোধ থাকে, একটা বাধা থাকে। আমার দেহে যদি আমি একটা ইলেকট্রিক লাইন যদি লাগিয়ে দিই, তবে অবশ্যই সেখানে আর্থিং থাকতে পারবে না। আমার গায়ে যদি কেউ বাল্ব জ্বালায়, সেখানে বাল্ব জ্বলবে, কিন্তু আর্থিং পেলে আবার সরাসরি আমাকে ইলেকট্রিক শক করবে, সেটাও খেয়াল করতে হবে। তাহলে খেয়াল কর, রোধ কাকে বলা হয়? আমি বলেছি কোনো পরিবাহীর যে কারণে তড়িৎ প্রবাহটা বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় ও রোধ। তাহলে রোধটা আমি যদি পাই, তাহলে রোধের এককটা কি হচ্ছে? ভোল্ট পার অ্যাম্পিয়ার, দ্যাট ইজ ওহম, দ্যাট ইজ ওহম। তাহলে এখানে আমি কি বলতে পারি? তাহলে রোধ কাকে বলা হয়? কোনো পরিবাহীর যদি দুই প্রান্তে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত চললে যদি তার মধ্যে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয়, তাহলে তাকে 1 ওহম ও রোধ বলা হয়ে থাকে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা। এখানে ওহমের সূত্র আমরা মোটামুটি আলোচনা করেছি, এটা নিয়ে আসলে কারো বক্তব্য থাকবার কথা নয়। তবে শর্ত কিন্তু মনে রাখতে হবে, স্থির তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রা পরিবর্তন করা যাবে না, বা মাধ্যম বা যে পরিবাহক সেটাও পরিবর্তন করা যাবে না। সো আমরা ওহমের সূত্রটি আমরা শিখে ফেললাম। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট কোনো পরিবাহকের মধ্য দিয়ে যেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, সেই বিদ্যুৎ প্রবাহটা ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এইবার আমরা চলে যাব আভ্যন্তরীণ রোধ কাকে। আমরা এবার আজকে কিছু সিম্বল, কিছু প্রতীক তোমাদেরকে শেখাবো, যেহেতু আমরা ইলেকট্রিসিটিতে পড়াচ্ছি বা এটা আমরা পড়ানোর চেষ্টা করব। সো আমরা কিছু মৌলিক জিনিস তোমাদেরকে আমরা কিছু শেখানোর চেষ্টা করব। দেখো তোমরা, আমি যদি এইরকম আমি 1 নম্বর দেই, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হলো পরিবাহী তার, পরিবাহী তার। 2
পরিবাহী তার বা এটা সংযোগবিহীন তার, বা আমি বলতে পারি সংযোগবিহীনটা আমি এইভাবে লিখি এটা হলো সংযোগহীন তার, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে একটা তারের উপর দিয়ে আরেকটা তার, যদি মনে করো যে আমি একটা তার, এই তারের উপর দিয়ে একটা তার এভাবে ফেলে রাখলাম বা এখানে নিয়ে গেলাম, কিন্তু এখানে নো কানেকশন, কোনো সংযোগ হয়নি। কিন্তু যখনই সংযোগ হবে তখনই এই আমি এঁকে যাচ্ছি, সেটি হবে এরকম সংযোগ থাকবে। এটাকে বলা হয় সংযুক্ত তার। এই চিহ্নগুলো তোমাদেরকে জানতে হবে, কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে দেখি এটা তারটা এই তারের সাথে, অর্থাৎ এই তারের সাথে আরেকটি তার বা দুটো তার এখানে কি হলো, সংযুক্ত হলো এখানে। আর এটা বোঝালো যে সংযুক্ত না, এমনি তার উপর দিয়ে চলে গেল, সংযোগহীন তার, এটি একটা। তারপরে আমরা চলে যাব হলো 4 নম্বরে, এটা হলো রোধ ও রোধের চিহ্ন। এটা হলো রোধ। রোধ বা রোধক দুইটাই বলতে পারো, রোধ বা রোধক, রোধ বা রোধক। এইটাকে কিন্তু আবার এইভাবেও প্রকাশ করা যায়, যেমন রোধ বাক্স আছে না, এটাকে রোধ বাক্স বা রেজিস্ট্যান্স বক্স, এটাকেও বলা হয় রেজিস্ট্যান্স বক্স, এরকম হয়ে থাকে রোধটা, রেজিস্ট্যান্স। তাহলে এই সিম্বলগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ না হলে তুমি যখন ইলেকট্রিসিটি যখন সার্কিট অঙ্কন করবে তখন এগুলো যখন দেবে তখন তুমি বুঝতে পারবে না সিম্বলগুলো কি। এবার আমরা চলে যাই 5 নম্বরে। এই সিম্বলগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। আমরা একটু এরকম একটা তীর চিহ্ন দেব, এই যে তীর চিহ্নটা হলো, এইটি হলো পরিবর্তনশীল রোধ, এটাকে বলা হয় পরিবর্তনশীল রোধ বা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ঠিক চিত্রটা আমরা এইভাবে আঁকি, এরকম, এটাকে বলে ভেরিয়েবল, আমি যদি ইংরেজিতে লিখি ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ভেরিয়েবল রেজিস্ট্যান্স বা পরিবর্তনশীল রোধ বক্স আছে। দেখো রোধ বক্সের মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকে, সেখানে কত হোম রোধ সেখানে আছে, আমরা ল্যাবরেটরিতে বা আমাদের বিজ্ঞানাগারে এগুলো আছে আমাদের। তারপরে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, সেটাকে আবার এদিক সেদিক সরিয়ে আমি বিদ্যুৎটাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ রোধের কাজ হলো বিদ্যুৎ প্রবাহটাকে নিয়ন্ত্রণ করা, সেটা তোমাদের জানতে হবে। ভেরিয়েবল রেজিস্ট্যান্স গেল। এরপরে আমরা চলে যাই 6 নম্বরে। এইটাকে বলা হয় আবেশক। আবেশক, দ্যাট ইজ ইন্ডাক্টর। ইন্ডাক্টর, আবেশক, এটিও আমাদের এই চিহ্নটা এরকম আছে, যেমন ট্রান্সফরমার মধ্যে এরকম চিহ্ন থাকে। তাহলে আমাদের চলে গেল 6 নাম্বার, এটা আবেশক যেটাকে বলা হয়ে থাকে। আমরা আবেশক এবার একটু অঙ্কন করে নিই। উপরটা আমরা একটু মুছে নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এগুলো কিন্তু এখন একটু লিখে নিতে পারো। আমরা একটু এইটুকু মুছে ফেলি, পরিবর্তনশীলটা মুছে ফেললাম, ইন্ডাক্টর। এই পরে আসো, এখানে আজকে যেটা পড়াবো এইটা হলো 7 নাম্বার, নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত, এটাকে বলা হয় সেল অর কোষ। কোষ কাকে বলা হয়? যে তড়িৎ দুটি পাত থাকে তাকে বলা হয় কোষ। এটি কোষ, এটি বিদ্যুৎ উৎস, ইএমএফ যাই বলো না কেন, সেলের মধ্যে ভাগ আছে ল্যাকল্যান্ড সেল এবং ড্রাই সেল, এগুলো আছে। যে আমরা ব্যাটারি যে ব্যবহার করি ঘড়িতে, মোবাইলে, আমাদের ওয়াল ঘড়িতে, রিমোট কন্ট্রোলে, বা টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, এইগুলো ফ্রিজ, এসি, এয়ার কন্ডিশন এবং টিভির যে রিমোটটা সেখানে যে ব্যাটারি,
দুটি পাথ, একটি নেগেটিভ পাথ, একটা পজিটিভ। আমি বলেছি যে কোষের বা ব্যাটারির নেগেটিভ পাথ থেকে পজিটিভ পাথের দিকে বিদ্যুৎ প্রবাহ যায়, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা আসি একই রকম দেখতে প্রায়, কিন্তু দুইটা পাথ সমান, এটাকে বলা হয় ক্যাপাসিটর, ধারক বলা হয়। তাহলে খেয়াল করো, ইন্ডাক্টরস, খেয়াল করো তোমরা, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। আর একটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই যে এখানে এঁকেছিলাম, আমি আবার একটু আঁকে নেই তাহলে তোমাদের বুঝতে, তিনটাকে, এটাকে বলা হয় রেজিস্টার। এটা পজিটিভ পাথ হলে এটা নেগেটিভ পাথ, একটা পজিটিভ পাথ আর হলো নেগেটিভ পাথ। তাহলে এটাকে বলা হয়, দেখো, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। এই তিনটা জিনিস কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, চিনতে হবে। এগুলো খুব দারুণ জিনিস আর মজা। এগুলো তুমি না জানলেই তুমি ইলেকট্রিসিটি যে সার্কিটগুলো আছে, যে বর্তনীগুলো আছে, এগুলো যে সমাধান করা, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলা, এর অর্থাৎ সার্কিট অ্যানালাইসিস, এটা তুমি কখনোই তুমি এগুলো সিম্বলগুলো না জানলে তুমি জানতে পারবা না। আমরা এই অংশটা মুছে নিলাম, ক্যাপাসিটর গেল, ব্যাটারি গেল। ব্যাটারিটা আমি এখনও যাইনি, ব্যাটারিটা আমি এখন দেখাচ্ছি তোমাকে। কোষ দেখালাম, অর্থাৎ একাধিক যদি কোষ থাকে তাকে বলা হয়, একাধিক কোষ নিয়ে কি হয়, একটি ব্যাটারি তৈরি হয়। একাধিক কোষ, আমি বেশি আঁকলাম না, নেগেটিভ পজিটিভ, এটাকে বলা হয় ব্যাটারি। তাহলে অনেকগুলো কোষ নিয়ে বা একাধিক কোষ নিয়ে কি হয়, ব্যাটারি হয়ে থাকে। এটা একটা সিম্বল। আমি নিচের অংশটা মুছে ফেলি। এরপরে আমরা চলে যাচ্ছি হলো আমাদের অ্যামিটার। এরকম থাকলে, যে এখানে এ থাকবে, এটাকে বলা হয় অ্যামিটার। এটাকে আবার কেউ এইভাবে, বা এটাকে এইভাবে লেখে কেউ কোথায় এরকম একটা চিহ্ন দিয়ে এখানে অ্যামিটার। তারপরে গ্যালভানোমিটার, এইটা, বা এইভাবে দিয়ে বাহিরে জি লেখে। ঠিক একইভাবে ভোল্ট মিটার, এটাও ঠিক একইভাবে লেখা হয়ে থাকে, ভোল্ট মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সিম্বলগুলো আজকে শিখে ফেললাম। আমরা মুছে নেই এগুলো, এই সিম্বলগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং মনে রাখতে হবে। আমরা এগুলো মুছে ফেললাম। এরপর আমরা চলে যাব সরল বর্তনী কাকে বলা হয়, এবং আমরা তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহের মধ্যে আমরা সম্পর্ক দেখতে চাই, রিলেশন বিটুইন ইএমএফ আর ইন্টারনাল রেজিস্ট্যান্স। আভ্যন্তরীণ রোধ কাকে বলা হয়, আমরা এখানে চলে যাচ্ছি। আমরা একটা চিত্র যদি এঁকে নেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটি আমরা একটা চিত্র অঙ্কন করে নিচ্ছি। এই একটা, তোমাদের এখানে চাবিটা আমি দেখাইনি। চাবিটা কিভাবে আঁকে, চাবির চিহ্নটা হলো কি, এটাও কিন্তু কি, এইভাবে থাকে, চাবির চিহ্নটা এইভাবেও থাকে অথবা এইভাবেও থাকে, এটাকে বলে চাবি বলা হয়। তাকে এই চিহ্নটাও চাবি, এটাও চাবি। সুতরাং আমি এটা সার্কিট অঙ্কন করলাম। এইটি সার্কিটের রোধ, এইটা হলো কোষ, তার নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত। এইটা হলো এ প্রান্ত, এটা হলো বি প্রান্ত। এইটার একটা আভ্যন্তরীণ রোধ আছে। আর এটা হলো ই বলতে, এখানে আমি ছোট্ট করে ই লিখতে, বলছে এখানে বলতে ইএমএফ বুঝালাম, অর্থাৎ একটা তড়িৎ উৎস, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি বা তড়িৎ উৎস, তড়িৎ প্রবাহের উৎস। এটি না থাকলে কখনো এটি সার্কিট, কখনো একটা বর্তনী, কখনোই সচল বিদ্যুৎ
প্রবাহ বা চলবিদ্যুৎ কখনো পাওয়া যাবে না। তার পূর্ব শর্ত হলো তার কি থাকতে হবে, ইএমএফ থাকতে হবে। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা মনে রাখবা যে এখানে ইএমএফ তড়িৎচালক বল না, এটাকে আমরা তড়িৎচালক বল বলবো না, এখানে বলে শক্তি বলবো। এখানে তড়িৎচালক শক্তি বলা হয়, এখানে এই তড়িৎচালক বল আমরা কখনো বলি না, এটাকে তড়িৎচালক শক্তি আমরা বলে থাকি। তাহলে এখন এই বিদ্যুৎ প্রবাহের দিকটা হচ্ছে কোন দিকে, এই যে এটা, এই যে বিদ্যুৎ প্রবাহের দিক, এই যে বিদ্যুৎ প্রবাহের দিক, এই যে বিদ্যুৎ প্রবাহের দিক। এখন আমি পড়াচ্ছি রিলেশন বিটুইন EMF and internal energy। একদম ঠান্ডা মাথায় আমাদের এটাকে করতে হবে, রিলেশন বিটুইন EMF and internal energy। এটা আমি একটু যোগ করি, ফর এ সিম্পল সার্কিট একটু খেয়াল করো। আমরা এই প্রশ্নটা এখন কিন্তু আমরা এটা প্রমাণ করব বা দেখতে চাই, সে সম্পর্ক নির্ণয় করতে চাই। কি কি? রিলেশন বিটুইন EMF অ্যান্ড ইন্টারনাল এনার্জি ফর এ সিম্পল সার্কিট। একটা সরল বর্তনীর জন্য আমরা কি নির্ণয় করব? ইন্টারনাল এনার্জি বলছি কেন, ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে এটা, ইন্টারনাল এনার্জি নয়, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে। রিলেশন বিটুইন EMF অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স ফর এ সিম্পল সার্কিট, এনার্জি নয়, সরি এটা ভুল হয়েছে, আমি আবার কারেকশন করে দিলাম। তাহলে আমরা এখন আভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স কাকে বলা হয়, আভ্যন্তরীণ রোধ কাকে বলা হয়, আভ্যন্তরীণ রোধ অথবা ইন্টারনাল এনার্জি কাকে বলা হয়? আমরা যদি এভাবে লিখি, কোষের ভিতর, আমি লিখতেছি তোমরা লেখো সবাই, কোষের ভিতর তড়িৎ প্রবাহ চললে তার মধ্যস্থ তরল পদার্থ, তরল বা অন্যান্য পদার্থগুলো তড়িৎ প্রবাহকে বাধা দেয়। উক্ত বাধাদানকারীকেই আভ্যন্তরীণ রোধ বলা হয়ে থাকে, আভ্যন্তরীণ রোধ বলা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা খেয়াল করি একটা ব্যাটারি বা একটা কোষের মধ্যে যে কি থাকে, ভিতরে তরল থাকতে পারে। আমরা লুকাস ব্যাটারি আছে, রহিম আফরোজ ব্যাটারি আছে, তার মধ্যে কি থাকে, তরল থাকে। এর মধ্যে এই তরলটা বা অন্যান্য পদার্থগুলোকে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তাহলে কি হচ্ছে, এই বাধাদানকারী বলটাই হচ্ছে কি, বাধাদানটাকে বস্তুটি হচ্ছে এখানকার আভ্যন্তরীণ রোধ। আরেকভাবে আমরা বলতে পারি, একেবারে সহজ কথা আমরা বলতে পারি, কোনো তড়িৎ উৎস বা তড়িৎচালক শক্তির অভ্যন্তরে বিদ্যুৎ প্রবাহকে যেই বস্তুটি বাধা দেয় বা যেই রোধটি বাধা দেয় তাকে বলা হয় আভ্যন্তরীণ রোধ। আমি আবার বলছি, তড়িৎ উৎস অথবা তড়িৎচালক শক্তি অভ্যন্তরে যেই রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রোধ। এবং এই যেই বললাম, এই পাতের নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত, ইন্টারনাল রেজিস্ট্যান্সের পাত আছে তড়িৎচালক শক্তির বা কোষের, তার নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত দিকেই বিদ্যুৎ প্রবাহটা যাবে। তাহলে আমার আভ্যন্তরীণ রোধটাও আমার শেখা হয়ে গেল। আমরা এইবার আমাদের মূল প্রশ্নটা যেটা আমি লিখেছি, রিলেশন বিটুইন ইন্টারনাল এনার্জি অ্যান্ড ইএমএফ, অর্থাৎ ই এবং আর এর মধ্যে, স্মল আর এর মধ্যে, এখানে আমরা সম্পর্কটা নির্ণয় করব।
এখানে আমরা কথাগুলো বলে নিই। এখানে ই হলো তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি, আর উহার আভ্যন্তরীণ রোধ। খেয়াল করো একেবারে এগুলো চিত্র দেখে, আর আভ্যন্তরীণ রোধ, আই তড়িৎ প্রবাহ, কে চাবি, আর রোধ, এটা পরিবাহীর রোধ বা বহিঃস্থিতিক রোধ দেওয়া আছে। এই কথাগুলো এখানে আমি বললাম। এইবার আমি যদি বলি এই তড়িৎচালক শক্তির অর্থটা কি বা তড়িৎচালক শক্তিটা কি, আমরা এর আগে বিভব কাকে বলা হয় পড়েছি, তড়িৎচালক শক্তি কাকে বলা হয়, তড়িৎচালক শক্তি কাকে বলে সেটার সঙ্গে আমরা নিশ্চয়ই মনে থাকবার কথা, না হলে আমি আবার বলছি। বিভব কাকে বলা হয়, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব, ইলেকট্রিক ভোল্টেজ যেটাকে বলা হয় তাকে। আর তড়িৎচালক শক্তি কাকে বলা হয়, ইএমএফ কাকে বলা হয়, কোষ সহকারে কোষ সমেত কোনো বর্তনীর এক প্রান্ত থেকে একক ধনাত্মক চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার যদি পূর্বের জায়গায় আনতে যে পরিমাণ কাজ করতে হয় একটি চার্জকে, তাকে বলা হয় তড়িৎচালক শক্তি। তাহলে দুটোই কিন্তু একটা চার্জকে আনতে কৃত কাজ। তাহলে পার্থক্যটা হলো একটি অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে কৃত কাজ, আরেকটি হলো কোষ বা কোষ সহকারে একটা সার্কিট, একটা বর্তনীর মধ্যে সম্পূর্ণ পথ ঘুরিয়ে পূর্বের অবস্থানে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হবে তাকে বলা হয় এখানকার তড়িৎচালক শক্তি বা ইএমএফ। কিন্তু দুটিরই একক ভোল্ট, কিন্তু প্রেক্ষিত প্রয়োগটা একটু ভিন্ন ভিন্ন জায়গাতেই দুটি চার্জকে আনতে হয়েছে, সেটি একটি বিষয় তোমাদের খেয়াল করতে হবে। এখন আমি তাহলে তড়িৎচালক শক্তির একক হলো কি, জুল। এটাকে কি বলা হয়, জুল। এটা বল আমি বলবো না, কারণ নিউটন বলবো, জুল। তাহলে তড়িৎচালক শক্তি এত জুল কাজ কিভাবে সম্পন্ন হয়েছে, অর্থাৎ আই অ্যাম্পিয়ার, অর্থাৎ আই পরিমাণ তড়িৎ প্রবাহ। খেয়াল করো, আই পরিমাণ তড়িৎ প্রবাহ একটি কোষের এ প্রান্ত থেকে বহিস্থ রোধ আর এর উপর দিয়ে, খেয়াল করো এখান থেকে এ প্রান্ত থেকে, কোষের এ প্রান্ত থেকে তড়িৎচালক শক্তি ই জুল কাকে বলা হয়, আমি সংজ্ঞা অনুযায়ী বলছি কথাটা। তড়িৎচালক শক্তি ই জুল বলতে কি বোঝায়, একক একটা চার্জকে বা আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ, যেহেতু চার্জের পরিমাণটা আবার দেখো, খেয়াল করো, অনেকে মনে করবা আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ চার্জের প্রবাহের হারই হচ্ছে প্রবাহ, তড়িৎ প্রবাহ। তাহলে যাহা চার্জ তাহাই কিন্তু অনেক সময় আমরা প্রবাহ বলতে পারি। তাহলে আমরা কি বলবো, এখন আর চার্জ বলবো না, কি বলবো, প্রবাহ বলবো, কারণ চার্জের পরিবর্তনের হার, চলনের হার হচ্ছে তোমার এখানে প্রবাহ। তাহলে কি হচ্ছে, আই পরিমাণ প্রবাহ রোধের সম্পূর্ণ বর্তনী, বহিস্থ রোধ আর এর মধ্যে দিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে বি বিন্দু থেকে অর্থাৎ আভ্যন্তরীণ রোধের উপর দিয়ে আবার যদি আমি পূর্বের অবস্থানে এ বিন্দুতে আনতে কৃত কাজই হচ্ছে ই পরিমাণ জুল। তড়িৎচালক শক্তি বা ইএমএফ এর সংজ্ঞা অনুযায়ী আমরা এই কথা একেবারেই স্পষ্ট করে ফেললাম। তাহলে ই জুল কাজ সম্পূর্ণ কীভাবে হয়েছে বা শক্তি কীভাবে ব্যয়িত হয়েছে, আই অ্যাম্পিয়ার বিদ্যুৎকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পূর্বের এ বিন্দুতে, যাত্রাবিন্দু এ থেকে শুরু করে আবার পূর্বে এই বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণই হচ্ছে বা ব্যয়িত শক্তি হচ্ছে ই এর পরিমাণ। আভ্যন্তরীণ রোধ তো এই যে আমরা আগে বলেছি এক কথায়, আভ্যন্তরীণ রোধ থাকে হলো তোমার তড়িৎ উৎস বা ইএমএফ এর আভ্যন্তরে যে রোধ থাকে সেটি হচ্ছে এখানকার রোধ। এখন দেখো এই যে তড়িৎ শক্তিটা আমরা ব্যয় হলো, এই তড়িৎ শক্তিটা দুটো জায়গাতে ব্যয় হচ্ছে। একটি হচ্ছে, খেয়াল করো, E ইজ ইকুয়াল টু ভি প্লাস
ভি প্রাইম, একটি হলো ভি প্লাস ভি প্রাইম। কি হচ্ছে এই ভি কোথায়? এই তড়িৎ প্রবাহটা যখন কি হচ্ছে এ বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী আর এর উপর দিয়ে গিয়ে, অর্থাৎ ভি হবে যে এখানে ভি ইজ ইকুয়াল টু আইআর, এটাকে বলা হয় টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় ভোল্টেজ, যাকে বলা হয় টার্মিনাল ভোল্টেজ। অর্থাৎ ওই বহিস্থ রোধের মধ্য দিয়েই আমার এই যে বিদ্যুৎ প্রবাহটা যাচ্ছে এবং তার রোধের এই দুইয়ের গুণফলটা হচ্ছে এখানকার বহিস্থ রোধ। তাহলে কি হচ্ছে এইটার স্থলে সংখ্যাটা কি? অর্থাৎ কি এ থেকে আর এর উপর দিয়ে ঘুরিয়ে যদি আবার এই বিন্দুতে আনতে আমার কি হচ্ছে, আমার যে পরিমাণ বিদ্যুৎ এখানে যে পরিমাণ ব্যবহৃত হয়েছে, তাহলে আর এর উপর দিয়ে যেটা যাচ্ছে সেটি হচ্ছে তোমার কি ভি। এটাকে বলা হয় প্রান্তীয় ভোল্টেজ। কি বলা হয়? প্রান্তীয় ভোল্টেজ। আমি একটু লিখে নেই, প্রান্তীয় বিভব প্লাস এটাকে বলা হয় হারানো বা নষ্ট ভোল্টেজ। কি বলা হয়? নষ্ট ভোল্টেজ। প্রান্তীয় ভোল্টেজ বা বিভব, আর এটা হলো, তাহলে এটি হচ্ছে প্রান্তীয় ভোল্টেজ মানে আই আর, আর এটি হচ্ছে অর্থাৎ বি থেকে এ প্রান্তে আসতে কোষের জাস্ট আমরা যে আগে ছোট ছোট নালাগুলো পের হতাম, পাও দিয়ে একটু আমরা মানে ক্রস করতাম। তার মানে হচ্ছে যদি তুমি ধরো একটা ড্রেন, ছোট্ট একটা ড্রেন, আমি ড্রেন বলবো, ড্রেনকে তুমি পার হচ্ছে, অর্থাৎ ড্রেনের এই প্রান্ত থেকে এই প্রান্ত পের হচ্ছে, এই যে পের হোনা এটাই হচ্ছে তোমার এখানকার, এটা আভ্যন্তরীণ রোধ। ওই ড্রেনের মাঝখানের যে রোধ আর তার উপর যে তড়িৎ প্রবাহ হবে তার গুণফল হবে আই ইন্টু স্মল আর। এটি হচ্ছে ওখানে বিভব পতন বা হারানো ভোল্টেজ বা নষ্ট ভোল্টেজ। অর্থাৎ যে এই বিদ্যুৎটা জেনারেট করে সে ওখান থেকে আবার কিছু বিদ্যুৎ শক্তি বা বিভব সেখানে তড়িৎচালক কিছু গ্রহণ করে থাকে। এখন আমরা যদি চলে যাই এখানে আই ইজ ইকুয়াল টু আর প্লাস স্মল আর, এটা হলো ই এর মান। Therefore, I is equal to E by R plus R. This is the relation between EMF and internal resistance. আভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে I is equal to E by R. এটি একটা সিম্পল সার্কিট বা সরল বর্তনী। কেন সরল বর্তনী বলা হচ্ছে? কোনো বর্তনীর প্রত্যেকটি অংশে যদি প্রবাহের মান যদি কি থাকে, সমান থাকে, প্রত্যেকটি অংশে যদি প্রবাহের মানটা সমান থাকে তাহলে তাকে বলা হয় সিম্পল সার্কিট বা সরল বর্তনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ সরল বর্তনী কাকে বলা হয়। তারপরে জটিল বর্তনী আছে, মিশ্র বর্তনী আছে, আমরা সেদিকে চলে যাচ্ছি। তাহলে আমরা চলতড়িতের আজকে ওহমের সূত্রের পরে আমরা একটা আভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক শক্তির মধ্যে আমরা একটা সম্পর্ক নির্ণয় করেছি। এখানে প্রান্তীয় ভোল্টেজ কোনটা আমরা সেটা শিখেছি, হারানো ভোল্টেজ কোনটা আমরা সেটাও দেখেছি, আর কোষ কি সেটা জানলাম। কোষের আভ্যন্তরীণ রোধই হচ্ছে এখানকার আভ্যন্তরীণ রোধ। আমরা এটা মুছে নেই একটু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন চলে যাব, আজকে আমি আরেকটু পড়াতে চাই, কারণ হলো ঈদের আগে এটি সম্ভবত আমার আজকের ক্লাসটাই হতো শেষ ক্লাস। আমার ক্লাসের পরে আর কোনো ক্লাস হচ্ছে না আজকে আর, এবং ঈদের আগেও হচ্ছে না। সো আমি তোমাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখি। তবে সবাই একটু সতর্ক এবং সাবধানে চলাফেরা করতে হবে, কারণ কোভিড-19 কিন্তু এখনও আমাদের ছেড়ে এখনও যায়নি, এখনও আমাদেরকে ঘিরে রেখেছে। এই শত্রু, অদৃশ্য শত্রু, এই অদৃশ্য শত্রুকে আমাদের মোকাবিলা করতে হবে। সেই প্রাণান্ত চেষ্টা আমাদের সরকার এবং আমাদের কর্তৃপক্ষ সবসময় চালিয়ে যাচ্ছে। আমাদের যারা অভিভাবক আছেন, যারা দেশের পরিচালনা যারা আছেন, তারা এগুলো চালিয়ে যাচ্ছেন। আজকে আমি বলবো ও রোধের সমবায়টা আমি একটু আলোচনা করে নিই, আমি পরবর্তী ক্লাসে বিশদে আলোচনা করব। আমি এর আগে আমাদের স্থির তড়িৎ এই চ্যাপ্টারের মধ্যে আছে, সেখানে তোমরা পড়েছ যে রোধের ধারকের সমবায়,
ধারকের সমবায় যেমনটি দুই প্রকার, ঠিক রোধের সমবায় দুই। তাহলে সমবায় বা কম্বিনেশন কি? কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আমি লিখতেছি, তোমরা ইংরেজিগুলো কিন্তু সাথে সাথে কিন্তু শিখতে হবে। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, বাংলার পাশাপাশি ইংরেজি শব্দগুলো শিখতে হবে, কারণ ইন্টারমিডিয়েট পরেই তোমাদের হায়ার এডুকেশনে সেখানে ইংরেজি, সেখানে বাংলা তুমি পাবো না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, মেডিকেলে পড়ো, বুয়েটে পড়ো বা নর্থ সাউথ ভালো ইউনিভার্সিটি পড়ো, সেখানে কিন্তু সবগুলা ইংরেজি তোমাকে পড়তে হবে। সো এখন থেকে তোমাদেরকে একটু ইংরেজিতে ভালো করে জানতে হবে। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স মানে ও রোধের বা রেজিস্ট্যান্স বা রেজিস্টর। রোধের সমবায়, রোধের সমবায়টা হলো কি? আমরা প্রয়োজনে একটি রোধের জায়গায় অনেকগুলো রোধ ব্যবহার করে থাকি, অনেকগুলো রোধ আমরা কাজে লাগাই, আর এটাকে বলা হয় তোমার রোধের সন্নিবেশ। রোধের সন্নিবেশ বা সমবায়। তাহলে আমরা কিভাবে বললাম, কিভাবে আমরা জানবো সমবায়টা কি? আমরা একাধিক রোধকে যদি আমরা আমাদের প্রয়োজনে আমরা যদি কাজে লাগাই বা একত্রে করি বা এক জায়গায় রাখি বা যুক্ত করি, তাহলে তাকে বলা হয় রোধের সমবায় বা সন্নিবেশ, তাকে বলা হয় থাকে। আমরা এই সমবায় বা সন্নিবেশ তিন প্রকার, বেসিক্যালি দুই প্রকার। এটা হলো শ্রেণী সমবায়, ইংরেজিতে বলা হয় সিরিজ কম্বিনেশন। ইংরেজিতে বলা হয় সিরিজ কম্বিনেশন। আর এটা হলো আমি আরেকটা দিকে লিখি, এটা হলো সমান্তরাল সমবায়। প্যারালাল কম্বিনেশন। মাঝখানে একটা আছে মিক্সড কম্বিনেশন। মানে মিশ্র সমবায় যেটাকে বলা হয় থাকে, মিশ্র সমবায়, বাংলায় বলে মিশ্র সমবায়। আমরা মিশ্রটাকে আমরা পরে দেখব। আমরা শ্রেণীটা দিয়ে শুরু করে শ্রেণী সমবায়, আর হলো সমান্তরাল, মাঝখানে আমি মিক্সড বা মিশ্র সমবায় লিখলাম। তো রোধের সমবায়টা হলো তিন প্রকার। এখন তার আগে আমাদের জানা দরকার তুল্য রোধ কাকে বলা হয়। তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তুল্য রোধ কাকে বলা হয় ভাই? তুল্য, ইকুইভ্যালেন্ট, তুলনা যাকে করা হয় তাকে বলা হয় তুল্য। আমরা অনেক সময় বলি তিনি আমার পিতৃতুল্য শিক্ষক, তিনি আমার মাতৃতুল্য আমার শিক্ষিকা, বা তিনি মাতৃতুল্য আমার। এই তুল্য মানে মায়ের সাথে তুলনা করা বা বাবার সাথে তুলনা করা। আমি আরও সহজ করে তোমাদেরকে বলি, যদি তোমাদের 5 জন স্টুডেন্টের যে পরিমাণ রেজিস্ট্যান্স থাকবে, রোধ থাকবে, এখন তোমাদের 5 জনকে সরিয়ে আমি যদি দাঁড়াই ওই একটা সার্কিটের মধ্যে, তাহলে সমপরিমাণ রোধই প্রকাশ পাবে। তার মানে তোমাদের 5 জনের তুল্য আমি। আশা করি তোমরা তুল্য রোধটা বুঝতে পেরেছ। তুল্য মানে তুলনা করা। তোমাদের 5 জনের যে শক্তি আছে, আমার সেই পরিমাণ শক্তি, তাহলে এটি হলো তোমাদের 5 জনের তুল্য শক্তি আমার কাছে। এটি হচ্ছে এখানে তুল্য রোধ, আমরা এখানে বলে থাকি তুল্য রোধের পরিমাণটা। তাহলে আমি যদি কোনো সার্কিটের মধ্যে একাধিক রেজিস্ট্যান্সের একটা রেজিস্ট্যান্সের পরিবর্তে যদি একটি রোধ আমি ব্যবহার করি, এতে যদি ওই বর্তনীর উভয় প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই রোধটাকে বলা হয় তুল্য রোধ অথবা তুল্য ধারকত্ব। আমরা পূর্বের অধ্যায়ে তুল্য ধারকত্ব পড়েছি। সো আমি একই সাথে তোমাকে দুইটা পড়াবো, তুল্য ধারকত্ব এবং তুল্য রোধ। একসাথে পড়ালে তুমি তুলনা করতে পারবে, একই কাছাকাছি চিত্র, ভেরি সিম্পল। একটু তোমরা আজকে আমি সময় নিয়ে একটু বেশি পড়াবো আজকে,
কারণ আসলে ঈদের সময় একটু বন্ধ হয়ে যাবে। তোমরা এখনই না দেখতে পারলে পরবর্তী তোমরা এটা আস্তে আস্তে করে তোমরা দেখতে পারবে এবং সেটাকে নোট করতে পারবে। তাহলে আমরা তুল্য ধারকত্ব, তুল্য রোধ, আমি সেই আলোচনা দিয়েছি। তাহলে তুল্য কাকে বলা হয়? যদি একটি রোধের পরিবর্তে একাধিক রোধের পরিবর্তে যদি একটি রোধ ব্যবহার করা হয় কোনো বর্তনীতে, এতে ওই বর্তনীর বা পরিবাহীর উভয় প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ একই থাকে, তাকে আমরা তুল্য ও রোধ বা তুল্য ধারকত্ব বলবো। এখন আমরা চলে যাই শ্রেণীতে তুল্য রোধ। শ্রেণী সমবায়ে তুল্য ও রোধ। তুল্য ধারকত্বের সাথে তুল্য রোধটা আমি সবসময় একই সাথে পড়িয়ে থাকি, কারণ দুটো সূত্র ঘটনা একই। এবং মনে রাখবে শ্রেণী সমবায় কাকে বলা হয় সেটা তোমাকে জানতে হবে। তাহলে শ্রেণী সমবায়টা কি? আমরা বলেছি সমবায় হচ্ছে অনেকগুলো রোধকে ব্যবহার করলাম, অনেকগুলো রোধের পরিবর্তে যদি আমি একটি রোধ, তার তুল্য বলা হয়। সমবায় হলো অনেকগুলো রোধকে ব্যবহার করছি, এটাকে বলে সমবায় কম্বিনেশন। 2-3 প্রকার বলেছি। আর এখনো তুল্য রোধ সেটাও বলেছি। এখন হবে কি শ্রেণীতে তুল্য রোধটা কি? তাহলে শ্রেণী সংযোগটা বা শ্রেণী সমবায়টা, হোয়াট ইজ সিরিজ কম্বিনেশন? আমরা বাসা বাড়িতে যে আমাদের বিদ্যুতের লাইনগুলো আছে সেগুলো কি শ্রেণীতে? আমরা প্রতিষ্ঠানে যে থাকে সেগুলো কি শ্রেণীতে নাকি সমান্তরাল সমবায় আছে? এটি একটি প্রশ্ন। তাহলে শ্রেণী কাকে বলা হয়? তাকে শ্রেণী সমবায় কাকে বলা হয়? শ্রেণী সমবায় হচ্ছে যদি কতগুলো রোধকে যদি আমি এমনভাবে সাজাই যে প্রথম রোধের শেষ প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, একইভাবে দ্বিতীয় রোধের শেষ প্রান্ত তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এইভাবে শেষ রোধের শেষ প্রান্ত যদি ভূসংযোগ করা হয়ে থাকে, এই ধরনের সমবায়কে বলা হয়। এবং প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমপরিমাণ প্রবাহ যাবে, তাহলে এই ধরনের সংযোগকে বলা হয় শ্রেণী সংযোগ বা শ্রেণী সমতুল্য রোধের পরিমাণ। আমি একটু চিত্র এঁকে নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি একটু শ্রেণীটা পড়াচ্ছি, একটু বেশি পড়াবো, আমি আগে বলেছি, কারণ ঈদের আগে আর তোমাদের আপাতত আজ ক্লাস হচ্ছে না, আমার ক্লাসটাই শেষ ক্লাস। আমি এখানে একটি ব্যাটারি বা কোষ অঙ্কন করলাম, আমি ব্যাটারি আঁকি, এইটা চাবি দিলাম, একটা এই যে একটা চিত্র অঙ্কন করে ফেললাম, এইখানে আমি এটা ভূসংযোগ দিলাম। এটা হলো R1, R2, R3 তিনটি রোধ। আমরা আগে বলেছি কোষ বা ব্যাটারির নেগেটিভ পোল থেকে, নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে বিদ্যুৎ প্রবাহটা যাবে। সো এটি হলো এখানে বিভব পার্থক্য V1, বিভব পার্থক্য V2, V3। এখন খেয়াল করো, মোট ভোল্টেজ কিন্তু আবার দুই প্রান্তে কি থাকবে, আমি একটু এটাকে দেখিয়ে দিলাম। এটা একেবারে সুন্দর সিম্পল একটা চিত্র এঁকেছি। আমি বলেছি শ্রেণী সমবায়ের তুল্য রোধের পরিমাণটা আমরা বের করব। আমি বলেছি যে কতগুলো রোধের এমনভাবে সাজাই যে প্রথম রোধের শেষ প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্ত তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এবং শেষ রোধের শেষ প্রান্ত যদি ভূসংযোগ থাকে, তাহলে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমপরিমাণ কারেন্ট যাবে। অর্থাৎ এই R1 এর মধ্যে দিয়ে আই যাবে, R2 এর মধ্য দিয়ে আই যাবে, R3 এর মধ্য দিয়েও আই যাবে। আমি এটাকে আরও একটু সহজভাবে আমি স্টুডেন্টকে, আমার শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করি, পূর্বেও তাদেরকে পড়েছিলাম, বোঝানোর চেষ্টা করি। এটি হলো, ধরো আমরা অনেক সময় মসজিদে নামাজ পড়তে যাই, সেখানে দেখবে পানির একটা পাইপ দেওয়া আছে অনেক বড়, সেখানে অনেকগুলো কল দেওয়া আছে, তোমরা লক্ষ্য করেছ? এই সবগুলা এই কলের মধ্য দিয়ে পানি যাচ্ছে, এখানে অন্য কোনো পদার্থ যাচ্ছে না, একই পরিমাণ পদার্থ, একই পরিমাণ প্রবাহ যদি আমি ধরি, পানি যাচ্ছে, অর্থাৎ সেম প্রবাহ যাচ্ছে, প্রত্যেকটি কলের মধ্য দিয়ে সেম প্রবাহ অর্থাৎ পানি যাচ্ছে।
এখানে অন্য কোনো বস্তু যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে কি শ্রেণীতে আছে। কিন্তু প্রথম কলের পানির যে প্রেসার থাকবে, শেষ কলের পানির প্রেসারটা অনেক সময় সমান নাও থাকতে পারে। এটি আমার একেবারেই আমার একটি ব্যক্তিগতভাবে আমি একটা উদাহরণ বোঝানোর জন্য তোমাদেরকে চেষ্টা করে থাকি যে শেষ কলে হয়তো পানির পরিমাণটা কম, যে তার মানে আমি এখানে পানির যে চাপের কথা বলছি, প্রেসারের কথা বোঝাচ্ছি, আর এই পানির প্রেসারটাকে আমি ভোল্টেজ হিসাবে দেখাতে চাচ্ছি। তাহলে R1 এর মধ্যে দিয়ে V1 প্রেসার থাকবে, ভোল্টেজ থাকবে, R2 এর মধ্যে দিয়ে V2 থাকবে, R3 মানে ভোল্টেজটা হয়তো ডিফারেন্স থাকবে, মানে প্রেসার পানির চাপটার, কিন্তু প্রবাহটা কি থাকবে, সেম মেটেরিয়ালের প্রবাহ থাকবে, অর্থাৎ একই বস্তু পানির প্রবাহটা থাকবে। অর্থাৎ প্রত্যেকটি রোধের মধ্য দিয়েই পানিটা প্রবাহিত হবে, প্রত্যেকটা টেপ বা কলের মধ্য দিয়ে পানি প্রবাহিত একই পাইপের মধ্য দিয়ে। এটাই এখানে সিরিজে বোঝানো হয়েছে যে এই প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমপরিমাণে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যাবে, কিন্তু ভোল্টেজটা ভাগ হয়ে যাবে। তাহলে কি ভাগ হয়ে যাচ্ছে, এখানে ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে, বিভবটা এখানে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই বিভবটার মানটা যদি আমি এখানে লিখি, V is equal to V1 plus V2 plus V3। আচ্ছা, তাহলে এইবার একেবারে আমি চলে আসছি, আমি প্রমাণ করে ফেলবো খুব সোজা। এখানে আমরা ওহমের সূত্র ব্যবহার করব। এই যে রোধের ক্ষেত্রে কার সূত্র ব্যবহার করব, এইটা মানে শ্রেণী সমবায়ে রোধের তুল্য রোধ যখন ব্যবহার করব তখন আমরা ওহমের সূত্রের প্রয়োগ করব। কার সূত্র, ওহমের সূত্রের প্রয়োগ করব। অর্থাৎ V is equal to IR, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো একেবারে সিম্পল করে দিলাম। এখানে কি হবে, এই V1 সমান সমান কি হবে, এটার মধ্যে দিয়ে সবগুলোর মধ্যে দিয়ে কি যাচ্ছে, I পরিমাণ কারেন্ট যাচ্ছে, সবগুলোর মধ্যে দিয়ে I পরিমাণ, সবগুলোর মধ্যে দিয়ে I পরিমাণ বিদ্যুৎ প্রবাহ। তাহলে IR1, IR2, IR3। ওকে, এইবার আমি যদি R1, R2, R3 পরিবর্তে যদি একটি রোধ ব্যবহার করি, এবার এই সবগুলা রোধের পরিবর্তে আমি এখানে একটি রোধ ব্যবহার করলাম, এই সবগুলা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করলাম, সেটার নাম হলো RS। তার মধ্য দিয়ে কি যাবে, I পরিমাণ কারেন্ট যাবে। তাহলে V is equal to কি, IRS। তাহলে বাম পাশে খেয়াল করো, আমি যদি সবগুলা রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করি, R1, R2, R3 পরিবর্তে RS নামক একটা যদি রোধ ব্যবহার করি, RS মানে হচ্ছে রেজিস্টর বা রেজিস্ট্যান্স ইন সিরিজ, শ্রেণীতে তুল্য রোধের পরিমাণ যদি RS হয়, তাহলে V is equal to ওই যে একই পরিমাণ প্রবাহ যাবে, অর্থাৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না। সবগুলা তোমরা 5 জন দাঁড়ালে যে পরিমাণ রোধ হবে, আমি একজন দাঁড়ালো সেই পরিমাণ রোধ হবে, এবং ওই সার্কিটের মধ্যে দিয়ে একই প্রবাহ যাবে। তাহলে ভোল্টেজ কত, V is equal to IR। তাহলে ঠিক এই সূত্র অনুযায়ী একেবারে আমি সিম্পল করে দিয়েছি। আমি জানি না তোমরা এটাকে এর চেয়ে আর কোনো সহজ পদ্ধতি আছে কিনা। তাহলে RS is equal to R1 plus R2 plus R3 হয়ে গেল, আমার একটা সূত্র প্রমাণ হয়ে গেল যে শ্রেণীতে তুল্য রোধের পরিমাণ সবগুলা রোধকে যুক্ত করলে যা হবে সেটি হচ্ছে শ্রেণীতে তুল্য রোধের পরিমাণ। আমি এবার একটু এটার সাথে যুক্ত করি যে আমি যদি ধারকত্ব যদি চিন্তা করি, আমি এখান পর্যন্ত আমার তুল্য রোধ শেষ, RS is equal to R1 plus R2। আমি এবার এই যে এই জায়গাতে আমি এই রোধটাকে আমি মুছে দিই। আমি এখন ধারক নিয়ে পড়াবো। কি দিয়ে পড়াবো, ধারক নিয়ে পড়াবো। সমবায় তুল্য রোধ না বলে আমি বলবো এখন ধারক, ধারকত্ব, ঠিক আছে, তুল্য ধারকত্ব। তাহলে এখানে আমি এই জায়গাতে আমি একটু কারেকশন নেব, সেটি হলো আমি এখানে ধারকত্ব সংজ্ঞাটা C is equal to Q by V। ধারকত্বর সংজ্ঞা তোমরা এর আগের
অধ্যায়ে স্থিত ধারকত্বের সংজ্ঞা বা সূত্র সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তো ধারকত্বের বলে আমি সি ইজ ইকুয়াল টু কিউ বাই এই সূত্র প্রয়োগ করব। তাহলে আমি যদি এখানে কি প্রয়োগ কি লিখি এখানে, আর এখানে তখন আর ইয়ে হবে না, প্রবাহ হবে না, এখানে হবে চার্জ হবে। কি হবে? চার্জ। এটা হলো ধারকের চিহ্ন, এটা হলো ধারকের চিহ্ন, এটা হলো C1। এটা হলো C2। আমি কিন্তু তোমাদেরকে একই সাথে একই জায়গাতে এই দুটো সূত্রকে পাশাপাশি একই ফ্রেমে আবদ্ধ করতে চাচ্ছি। এটা হলো C3। তাহলে সব, তার মানে এখানে প্রবাহটা মানে কি, এখানে চার্জটা সবগুলোর মধ্যে সমান যাবে। এটা পজিটিভ পাত, একটা পজিটিভ নেগেটিভ প্লেট, একটা পজিটিভ প্লেট, একটা নেগেটিভ প্লেট। ঠিক একই মতো ওই শ্রেণীর মতো এটা এইভাবে আমি রোধের পরিবর্তে হলো ধারকের প্রথম ধারকের দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় ধারকের প্রথম প্রান্ত যুক্ত থাকলে এইভাবেই যাবে। তাহলে আমার এইভাবে কথাটা হলো, তার মানে আমি এখন কি প্রমাণ করব? ধারকত্ব প্রমাণ করব, একই চিত্র দিয়ে, একই ঘটনা। জাস্ট একটু বুদ্ধি খাটালেই তোমার সময় এবং শ্রম দুটোই কমে যাবে। তার মানে হচ্ছে কি, এখানেও কি ভাগ হয়ে যাবে, ভোল্টেজটা ভাগ হয়ে যাবে এই ধারকগুলোর মধ্য দিয়ে, কিন্তু সমপরিমাণ কি যাবে? আধান যাবে। এখানে প্রবাহ না হয়ে কি হবে? সমপরিমাণ আধান তিনটি ধারকের মধ্য দিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার আধানটা বিভব হয়ে যাবে। তাহলে কি, এখান থেকে যদি আমি যাই তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, এই সূত্রটা আমি প্রয়োগ করতে চাই। ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে V1 ইজ ইকুয়াল টু কত? কিউ বাই C1। V2 ইজ ইকুয়াল টু কিউ বাই C2, কিউ বাই C3। আর সবগুলো ধারকের পরিবর্তে যদি আমি একটি ধারক যদি আমি ব্যবহার করি, সেটির নাম হলো CS, মানে তুল্য ধারক। তুল্য ধারক। তাহলে একই জিনিস দিয়ে আমি তোমাকে ধারকত্ব প্রমাণ করতে চাচ্ছি এবং রোধকত্ব প্রমাণ করতে চাচ্ছি। তাহলে কি হবে এখানে? কিউ বাই CS। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি এই জাস্ট এই জিনিসটাকে আমরা দুইবার যেন শিখতে না হয়, আমি যেন একবারে শিখতে পারি। যদি আরো অনেক থাকে তাহলে এখানে, তাহলে কি হচ্ছে, শ্রেণীতে তুল্য রোধ RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এটি হলো শ্রেণীতে তুল্য রোধ, আর এটি হলো শ্রেণীতে তুল্য ধারকত্ব। আগামী ক্লাসে আমি তোমাদেরকে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ এবং সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব, বেঁচে থাকলে, সুস্থ থাকলে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমাদের রুটিন দেওয়া আছে আগামী সম্ভবত 10 তারিখে ফিজিক্স। তার আগেই তোমাদের অন্যান্য রুটিন তোমরা পেয়ে গেছো ক্লাসের। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আমি ততক্ষণ বলবো না, সারা জীবন তোমাদেরকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ চিন্তা করতে হবে, ভালো মানুষ হতে হবে, জীবন গড়তে হবে, দেশ গড়তে হবে, পরিবার গড়তে হবে। এই প্রত্যাশা রেখে তোমাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন বাহার। সবাই ভালো থাকবে, সুস্থ